বাট তো কোম্পানির তরফ থেকে আপনাদের ডেট হয়েছে আলহামদুলিল্লাহ। তৈয়ব ভাই, কাদের খান ভাই, অন্য অন্য যারা অপেক্ষা করছেন, যারা ডেটের জন্য পাগল হয়ে গেছেন এবং আমাকে সোশ্যাল মিডিয়ায় গালাগালি শুরু করেছেন, তাদের জন্য অপেক্ষার সময় তাদেরও ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কথা শোনা যায় না, এখন তো যাওয়ার কথা। সাউন্ড নাই এখন তো, এখন আসে, এখনো নাই। হ্যাঁ হ্যাঁ, শোনা যাইতেছে। যাই হোক আলহামদুলিল্লাহ। রাকিব লিথুনের আপডেট দেন না, লিথুনের কোনো আপডেট নেই, আমরা লিথুনের কাজ করিও না। শহীদুল ইসলাম ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিল কেমন আছেন ভাই? ভালো আছে আলহামদুলিল্লাহ। শেখ ফয়সাল, হ্যাঁ সাউন্ড আসতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মূল কথা হলো যে ওই যে বুলগেরিয়া যারা আমাদের ডেট নিয়ে সমস্যা ছিল আগে, আমাদের 11 জন যে একটা লট ছিল ওইখানে, তো তাদের পারমিটের মেয়াদ একদম শেষ পর্যায়ে ছিল। তো আল্লাহর রহমত আর কি, কোম্পানির নিজের ব্যবস্থাপনায় ডেটের ব্যবস্থা করা হয়েছে। আর এখন আরও যারা আছে আলাদা আলাদা লট, এখানেও প্রায় 11-12 জন এরকম আছে, বা 15 জনের মতো আছে। তাদের ডেটের ব্যাপারে কথা হচ্ছে, ইনশাল্লাহ তাদের ডেটগুলো আমরা যদি নর্মাল ওয়েতে পাই তো আলহামদুলিল্লাহ, হয়তো বা ডিসেম্বরের 15-20 তারিখের মধ্যে স্বাভাবিক কিছু একটা পাওয়ার আশা করা যাচ্ছে। যদি তা না হয় তাহলে কোম্পানি যে এইভাবে দিচ্ছে এভাবেই করার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। এবং ক্রোয়েশিয়ার, বুলগেরিয়ার বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু এখন নিজ উদ্যোগে ডেটের ব্যবস্থা করে দিচ্ছে অ্যাম্বাসি থেকে, যেটা আসলে নর্মালি আমরা চেষ্টা করে পাচ্ছি না আর কি। শেখ ফয়সাল আমাকে আনফ্রেন্ড করে দিলেন ফেসবুক থেকে। কোথায় আপনাকে আনফ্রেন্ড করলাম? কেন করছি আনফ্রেন্ড ভাইয়া? আমি তো সাধারণত ফেসবুকে তাদেরকে আনফ্রেন্ড করি যারা আমার অপমান করার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। হ্যাঁ, যখন ফ্রেন্ড বানাই ফেলি তখন আমার অপমান করে, আমার বিভিন্ন পোস্টে তাদের জ্ঞান জ্ঞান ঢেলে দেয়। সমালোচনা করবেন ঠিক আছে, আর মনে হিংসা প্রকাশ করা ওইটা হলো আলাদা জিনিস। সমালোচনা আমি সাধুবাদ জানাই যে ভাই আপনার এটা ভুল হয়েছে, আপনার এটা সমস্যা হয়েছে, ওইটা আমি মেনে নেব 100 বার। সমালোচনার ভয় পাই না ইনশাল্লাহ, সমালোচনা করাটা ভালো। আর আপনি যদি আপনার উগলে দেন, যে আপনার ভিতরের প্রতিহিংসাটা উগলে দেন, হ্যাঁ, আপনি যেখানে দেখবেন হাসি দিবেন, আর কোনো একটা পোস্টের হা হা রিয়েক্ট দিবেন, তারপরে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, এরকম থাকলে তো আমি এগুলো রাখি না। তো এর মানে হচ্ছে এরকম যে আমি, আপনারা আমাকে রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করি, তারপর আমাকে অপমান করেন। তো এরকম তো আমার রাখার প্রশ্নই আসে না, এটা আমি করবো না। ঠিক আছে, এত ফ্রেন্ডের তো দরকার নেই আমার। ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড মানে কি বুঝেন না? যদি ওইরকম ফ্রেন্ড হন তাহলে আমার হাসি আনন্দ দুঃখ কষ্ট সব কিছু ভাগাভাগি অংশীদার হইতে হবে। আমি তো আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, আমি মনে হয় না তো কখনো আমার লাইফে কখনো আমার ফ্রেন্ড লিস্টে আছে তাদেরকে আমি তুচ্ছ-তাচ্ছিল্য করে কমেন্ট করছি, বা হাসি হাসি ঠাট্টা করে কমেন্ট করছি। হ্যাঁ, কোনো একটা জিনিস যদি মনে পুতো নাও হয়, ইগনোর করছি, এড়াই গেছি। কিন্তু আপনার পছন্দ অপছন্দ আমার উপর চাপায় দেওয়ার ইয়ে আপনার নাই। হ্যাঁ, আচ্ছা, ক্রোয়েশিয়ার আমাদের 30টার একটা লট ছিল ওইখানে। গতকালকে কথা হয়েছে, আজকে কথা বললাম, বললো আগামী সপ্তাহে ইনশাল্লাহ এই পারমিটগুলো রিসিভ করে ফেলবে। আর 42টার একটা লট ছিল, সেটা এখনও কোনো নিউজ পাইনি, এখনও এই বিষয়ে কিছু জানতেছি না। আশা করা যায় সোমবারে হয়তো বা কোনো আপডেট পেতে পারে, এছাড়া কোনো হয় নাই। আর এখান থেকে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি সবার মুখে মুখে শুনছি, ইভেন আমাদের যারা ক্রোয়েশিয়ান এজেন্ট আছে, আমাদের যারা ক্রোয়েশিয়ার মালিক আছে, এজেন্সির মালিক আছে, তারা আমাকে বলল যে জানুয়ারি থেকে হয়তোবা সম্ভাবনা যেটা বেশি সেটা হচ্ছে 3 বছর মেয়াদি পারমিট এবং 3 বছর মেয়াদি টিএসসি কার্ড পাওয়ার পসিবিলিটি আছে। বিধায় এখন পারমিট প্রাপ্তিতেও দীর্ঘসূত্রিতে অনেক লেট হচ্ছে, সব সিটিতে অনেক দেরি হচ্ছে। আর আরেকটা যেটা আমি সবসময় বলি, যে অনেকে আমাকে ফাইল দেয়, কোনো কাজ জানে না, বলে রেস্টুরেন্টের কাজ দেন, ফ্যাক্টরির কাজ দেন, এসে আমি বলবো ভাই এই ধরনের আশা ভরসা নিয়ে আর বসে থাকেন না। আগামীতে এই ধরনের কোনো কাজ আশা করি না যে এই ধরনের কোনো কাজে আপনি এখানে আসতে পারবেন, আমার মনে হয় না। কারণ এখন থেকে যে কঠোরতা দেখতে পাচ্ছি, এটা খুবই ভয়াবহ অবস্থা। আপনাকে কাজ শিখতে হবে। এখন দেখেন, একটা ক্রোয়েশিয়ার ফাইল আপনি যখন সাবমিট করেন, ক্রোয়েশিয়ার ফাইল সাবমিট করার পর আপনাকে
মিনিমাম একটা বছর ঘুরতে হয়। তো একটা বছরে তো আপনি চাইলে 10 টাকা শিখতে পারেন, আপনি শিখেন না। আর না শিখার ফলে এখানে এসে যেটা আমরা দেখলাম যে আমাদের আগের এই যে আমার সাথে আমার সমসাময়িক যারা আসছে, এখানে তাদের কাউকে রিসিভ করলো না কোম্পানি, নিলই না। একজন এখানে নিল, ইন্টারভিউ দিল, সে ইলেকট্রিশিয়ান, খুব ভালো কাজ করে, তাকে ইন্টারভিউ দিয়ে নিয়ে গেছে এবং তার স্যালারি খুব ভালো। আর যারা কাজ পারে না তাদেরকে আমরা লিস্ট করছিলাম ওই যে ভিসা নিয়ে আসার পরে, যে কে কোন কাজটা পারে, ওইখানে সব লেখা হেল্পার হেল্পার হেল্পার। যখন দিচ্ছে ওরা রিজেক্ট করে দিচ্ছে, একটা নিবে না। এছাড়াও অন্য আরেক এজেন্সির কিছু লোক এদিক থেকে সরে গেছে এবং সম্ভবত কোম্পানি পেমেন্ট পায় নাই। এটা কেন হয়েছে বা হয়েছে এটা তাদের ব্যক্তিগত বিষয়, এগুলোর জন্য আমাদেরকে ভুক্তভোগী হইতে হয়েছে। তো ফলে হয়তো বা আমরা যদি হেল্পার হিসেবেও তাদেরকে ঢুকিতে পারতাম, সেই রাস্তাটা আমাদের বন্ধ হয়ে গেছে। তো পরবর্তীতে দেখলাম যে যারা কাজ পারে তাদেরকে তারা নিচ্ছে, এবং কাজ না পারার ফলেও কিন্তু আমাদের কয়েকজনের টিএসসি কার্ড করে দিল আর কি। আর টিএসসি কার্ড সবারই করে দিবে এরকম প্রতিশ্রুতি তারা দিছিল, কিন্তু আমাদের সাথে যারা আসছে তারা আসলে অনেকে বিশ্বাসই করে নাই যে হ্যাঁ করে দিবে, অনেকে চলে গেছে, অনেকে রিয়েট করছে। বিশেষ করে আমি সবারই বলছিলাম যে আমি 8 তারিখে আসবো, সবর করেন, আর আল্লাহ চাইলে তো সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু তারা বিশ্বাসই করে নাই, পাত্তাই দেয় নাই। একজন তো আমাদের দেশেই চলে গেছে, আবুল বাসার, সে বলছে যে না রেজাল্ট ভাই তো কিছু করবে না। তার কেন কে বুঝাইছে যে টিএসসি হবে না, একটা সময় আপনার বিশের মেয়াদ থাকবে না, তারপরে এখানে আপনি অবৈধভাবে পড়ে থাকবেন। আমি তার মায়ের সাথে কথা বলছি এবং তার বাবার সাথে কথা বলছি, সব পাগল, সব পাগল, এবং আমার কোনো কথাই শোনে না, এরা পাত্তাই দিল না। আর আবুল বাসার তো আমার সাথে কোনো কথাই বলে নাই টোটালি। এখানে সে 29 তারিখে সে নামছে, 30, 31 তারিখ, 1 তারিখে সে টিকিট কেটে ফেলছে, 2 তারিখ চলে গেছে। তার মানে সে গড়ে এখানে 3 দিন ছিল। 29 তারিখ ফ্লাইট ছিল, 30 তারিখে এখানে পৌঁছাইছে, 31 তারিখ, 1 তারিখ, এই 2 দিন ছিল সে। তারপরে সে 2 তারিখে চলে গেছে। আমি তাকে অনেক ভয়েস করেছি, অনেক টেক্সট করেছি, মেসেজ করেছি, ফোন করেছি, পাত্তাই দেয় নাই। আমার অফিস থেকে লোকজন ফোন করছে, পাত্তা দেয় না। তার একটাই কথা, এখানে থাকা যাবে না, বিশের মেয়াদ থাকা চলে যায়। সে যখন চলে গেছে তখন তার বিশের মেয়াদ ছিল আর পাক্কা 11 দিন। তারপর আমি আসলাম 8 তারিখ, ঠিক আছে, 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত তার মেয়াদ ছিল। আমি আসার পরেও তার 5 দিনের মেয়াদ ছিল, কিন্তু সে আমার কথা পাত্তা দেয় না। তাকে কে বলছে যে কোম্পানি নাকি পারমিট ক্যান্সেল করে দিচ্ছে এবং কোম্পানি বন্ধ হয়ে গেছে, এই ধরনের নানা অদ্ভুত কথাবার্তা, যার ফলে সে আমার কথা না শুনে সে চলে গেছে। যার ফলে কি হলো, তার এতগুলো টাকা নষ্ট হইলো। আর যারা রয়ে গেল তারা গতকালকে আলহামদুলিল্লাহ তাদের ফিঙ্গার হয়ে গেল, গতকালকে সবাই ফিঙ্গার হয়ে গেছে এবং 5 দিনে তারা কার্ড পাবে, ঠিক আছে। এই হলো অবস্থা। তো উড়ু খবরে মানুষ নাচে বেশি। আমার সাথে এতদিনের সম্পর্ক, এতদিন পর্যন্ত আমার সাথে আছে, আমার কথা তার ভালো লাগে না, সে অন্য মানুষের কথা শুনে আমার সাথে ইয়ে করে সে চলে গেল। তো এতে ক্ষতিটা কার হলো, তার নিজের ক্ষতি হলো। সাগর হোসেন ভাই, সার্বিয়ার অনলাইন হওয়ার পর রিকোয়েস্ট আপডেটিং কখন আসে? এটা এম্বাসির ইখতিয়ার। আগে আমরা মাঝে মাঝে মেইল টেল করলে ওরা আপডেট করে দিত। তো আমরা এই গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে আপডেটের জন্য মেইল দিছিলাম। এটার এখনো কোনো নিউজ আসে না আর কি। ডিজে পাপ্পু ভিসা কি পাবে? ডিজে পাপ্পু কে চিনি না তো। ডিজে পাপ্পু ভিসা পাবে? ডিজে পাপ্পু কে ভাইয়া? সুজন মিয়া, আসসালামু আলাইকুম। ক্রোয়েশিয়ার বিএফএস জমা দেওয়ার সময় অ্যাটাস্টেড পুলিশ ক্লিয়ারেন্সের মূল কপি দিতে হয় নাকি ফটোকপি দিলে হয়? অ্যাটাস্টেড মূল কপি লাগবে না, আপনি এই স্ক্যান কপিটাকে কালার প্রিন্ট করে দিয়ে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, স্ক্যান কপিটাকে কালার প্রিন্ট করে দিয়ে দেবেন, ওতেই হয়ে যাবে। লিথুনিয়ার আপডেট দেন। লিথুনিয়ার তো কিছুই জানি না, কি আপডেট দেবো? লিথুনিয়ার কোনো কাজ করি না আমরা, বহুত আগে এগুলো ছেড়ে দিয়েছি। 2022 সালের সম্ভবত জুন মাস, মে মাস বা এপ্রিল মাস, না সরি 23 সালে, গত বছরের জুন জুলাইয়ের দিকে আমরা এগুলো ছেড়ে দিয়েছি। আমরা অনেক লুজার হয়েছি, আমার অনেক ক্যান্সেল হয়েছে, মানে যেই করে আমরা জমা দিয়েছিলাম সব করে ইয়ে হয়েছে, কি বলে, রিজেক্ট হয়েছে। তো সুতরাং তখনই আমরা এই প্রজেক্ট বাদ দিয়েছি, এরপর থেকে আমরা এগুলো নিয়ে কাজ করি না। আমার কন্ট্যাক্ট ডিটেলস এই এই যে ইউটিউবের দেখবেন যে বিভিন্ন ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। আর তাছাড়া আমার ফেসবুক পেজও অসংখ্যবার আমার নাম্বার দেয়া থাকে। আমার মনে স্ক্রোল করলে 10-15টা পেয়ে যাবেন পোস্ট, আর আমি এখানেও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শাহাদাত বলছি, কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিল বলছে, আপনি দেশে আসবেন কবে ভাই? দেশে কখন আসি ঠিক নেই ভাই, 1-2টা। এটা কি ইন্ডিয়াতে আসছি মনে করছেন? ইন্ডিয়া যে ভালো লাগলো না, কালকে চলে আসলাম। মালয়েশিয়া আসছি 2-3 দিন পরে চলে আসলাম। এখন আসছি আমি ইউরোপে ভাইয়া, অনেক টাকা খরচ করে আসছি এখানে, অনেক টাকা। এই যে আমাদের ক্লায়েন্টরা যে টাকা খরচ করে আসে, আমার সেম টাকা খরচ করে আসছি। তো এখানে আসার উদ্দেশ্যটা কি? এখানে আসার উদ্দেশ্য হলো যে একটা কার্ড করবো,
কাট করে এই যে আমাদের যে কোম্পানির সাথে কাজগুলো হয় বা যে এজেন্সির সাথে কাজগুলো হয় তাদের সাথে জোরদার কমিউনিকেশন করা, পাশাপাশি দেশে চলে যাব, দেশে থেকে যাতে নিয়মিত আসা যাওয়াটা করা যায়, ঠিক আছে। কাজ যেহেতু আমার এখানে হয়, তো এখানে যদি আমার আসতে না পারি, এখানে যদি আমি নাই আসতে পারি, তাহলে আমার লাভ রইল কি? বুঝতে পারছেন? আপনি যেই ব্যবসা করেন এই ব্যবসা আপনি বুঝেন না, বা আপনি যেখান থেকে মাল কিনেন সেই জায়গাটা আপনি চিনেন না, তাহলে এটা কেমন ব্যবসা? একদিন না একদিন আপনাকে লুজার হতে হবে। তো সেই জন্য অনেক খরচ করে, অনেক চেষ্টা করে আসলে দীর্ঘ 6 বছরের প্রচেষ্টায় আমি নিজে দীর্ঘ 6 বছরের প্রচেষ্টায় পুলিশের বিষয় পেয়েছি। আসছি এখানে, কাজটা সব শেষ করব, ভিসা আপডেট করব, এবং ওই বাংলাদেশ থেকে যাতায়াতের ব্যবস্থা করে তারপরে হচ্ছে আমি দেশে ফিরবো, ঠিক আছে। তাড়াতাড়ি এই ধরনের চিন্তা আমি করি না আপাতত। আর এই ধরনের প্রশ্ন করবেন না, বিকজ আমার অফিস খোলা আছে, অফিসের ম্যানেজার আছে, স্টাফ আছে, এবং অফিসের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, কখনো কখনো তো সন্ধ্যা 7টা, 7:30, 8টা পর্যন্ত ওরা থাকে, যদি কাজের চাপ থাকে, ঠিক আছে। ওরা সবসময় আপনার সার্ভিস দেওয়ার জন্য অপেক্ষা করছে, বসে আছে ওরা। আপনি যাবেন, আপনার সাথে একদম আমার সাথে কথা বলে যেরকম পাইবেন এরকম। আমার ফেসের দিকে তাকাই তাকাই ফেস জমা দিলে তো আমরা সব হবে না, ওইখানে যাই দিবেন, কাজটা এখানেই হয় না, পুলিশেতেই কাজ হয়। তো সুতরাং যেখানেই জমা দেন না কেন ওই প্রক্রিয়া ওই একই। আপনার সাথে 300 টাকা স্ট্যাম্পে দিতে হবে, আপনাকে মানি রিসিপ্ট দিবে, আপনার ফাইল আমাকে পিডিএফ করে দিবে, আমরা এখানে জমা করবো। এই ওইখান থেকে আগে পাঠিয়ে দিতাম, হাত বদল হয়ে এই মাধ্যমে ওর মাধ্যমে, আর এখন হচ্ছে সরাসরি আমি এসে তাদের সাথে কাজ করতেছি। এবং এই কাজের গতিটা যাতে আরো স্বাভাবিক হয় এবং খুব সুন্দরভাবে যদি করতে পারি, এই জন্য আসলে প্রচেষ্টাটা আর কি। এমবিএম এর পারমিটের ব্যাপারে সোমবার আমি আপডেট পাবো, ঠিক আছে। ড্রিম ইউরোপ, ডিজে পাপ্পু বিদেশ যেতে চায়, ও তো ডিজে ম্যান, ওর কি কাজ হবে? এই যে এখানে রাস্তার মধ্যে ল্যাংটুইন আসবে, ট্যাপ রেকর্ডার বাজাইবে, আর বাংলাদেশ এই যে ক্রোয়েশিয়ার রাস্তাতে ল্যাংটুইন আসবে, নাচলে সে টাকা টুকা পাবে, মানুষ ভিক্ষুক হিসেবে পয়সা দিবে। হ্যাঁ ভাই, আমার সিজনাল রেস্টুরেন্টের বাবুর্চির হেল্পারের কাজের জন্য জাগরেবে অনলাইন হয়েছে এই মাসে। পারমিট আসতে কেমন সময় লাগে? ভাই রে ভাই, পারমিটের কথা বলেন না, অনেক সময় লাগে। সোহাগ ভাইয়ের খবর কি ভাই? ক্রোয়েশিয়ার ফাইল আপনার কাছে? আমি তো নামে নামে সবাইকে চিনি না, অফিসে যোগাযোগ করতে পারবেন, অফিস থেকে ওরা দেখে বলে দিবে। হ্যাঁ, কার কি কাজের স্ট্যাটাস, কে কাজ কাজ কি অবস্থায় আছে, অফিস থেকে বলে দেবে। আমার কাছে বললে আমি জীবনে বলতে পারবো না। এখন তো একটা দুইটা ফাইল না যে নাম নামে আমি চিনবো। হ্যাঁ, নামে নামে হয়তো অনেকে চিনলেও চেহারার কারণে হয়তো চিনবো না, একই নামে অনেক ফাইল আছে। এই জন্য হয়তো আমি ওইভাবে করতে পারি না। যেমন কাউসার নামে আমাদের প্রায় 7-8টা ফাইল আছে, এখন কোন কাউসার সেটা আমি বের করতে পারবো না। তো সেই জন্য অফিসে যোগাযোগ করবেন, অফিসে ওদের কাছে সব কিছু ডাটা করা আছে, ওরা সাথে সাথে আপনাকে জানিয়ে দিতে পারবে। হ্যাঁ, বুলগেরিয়া সুইং কাজের পারমিট কত মাসে অ্যাপ্লাই করছিলেন, এগুলোর বিষয়ে একটু বলেন। এটাও আমি আশা করি 2 সপ্তাহ পরে নিউজ পাবো। যতটুকু আমাকে বললো যে এগুলো খুব খুব শীঘ্রই আমরা আপডেট পাবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় বলি, অনেকে হয়তো মনে করেন যে ভাই বুলগেরিয়ার কাজ তো হয়তো বন্ধ হয়ে গেছে, কি হবে না হবে। বুলগেরিয়ার কাজ আসলে বন্ধ হয় না, শোনেন। এই যে এম্বাসির যে প্রক্রিয়াগুলো, এগুলো প্রায়ই আসে। ক্রোয়েশিয়ার ক্ষেত্রেও অনেকবার আসছে। আমরা 2 মাস 3 মাস টানা 4 মাস পর্যন্ত আমরা পিসিসি অ্যাটাস্টেশনে করাইতে পারি না, এমন দিনে আমাদের গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে না আবার। তো এইগুলা সব সময় থাকেই। হ্যাঁ, আপনার এই ভালো সময় থাকবে, খারাপ সময় থাকবে, এম্বাসির প্রবলেম থাকবে, নানা বিষয় থাকবে। এবং এটা কোনো স্থায়ী কোনো বিষয় না যে একদম এটা লক হয়ে গেছে আর হবে না, একদম বন্ধ, ওইরকম বিষয় না। হ্যাঁ, তো এরকম ভাবার কোনো কারণ নেই যে বুলগেরিয়া এখন এম্বাসিতে একটু জটিলতা দেখা দিচ্ছে বা ইন্ডিয়া ভিসা দিচ্ছে না, এই কারণে হয়তো এই প্রক্রিয়াটা বন্ধ। প্রশ্নই আসে না, ওদের দেশে গিয়ে লোক লাগবে না? অবশ্যই লোক লাগবে, এবং লোকগুলো তারা ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ থেকে নিচ্ছে ম্যাক্সিমাম। আর ইদানিং কিন্তু ক্রোয়েশিয়াতে দেখতে পাচ্ছি যে মিশরের লোকজন বেশি আসে, বুঝছেন। আমার এক কোম্পানিতে কিছু অনলাইন হয়েছিল, হওয়ার পরে হয়েছে বলতে ওরা বলছে আর কি কাজ দেওয়ার জন্য, আমি কাজগুলো দিলাম। দেওয়ার পরে 2 দিন পরে আমার জানালো যে না সরি রেজা, আমরা আসলে এই বাংলাদেশ থেকে নেব না, আমরা মিশর থেকে নেব। কারণ বাংলাদেশিদের চাইতে মিশরিরা অনেক বেশি পরিশ্রমী। কেন এটা তো জানেনি, বাংলাদেশিদের খাসালত দেখার কারণে কিন্তু তাদের ইয়ে হয়ে গেছে। বাংলাদেশে ক্রোয়েশিয়াতে মসজিদ কেমন যায়নি এখনো ভাইয়া, এখনো ওইভাবে সময় পাইনি। আর ভিসার মেয়াদ নাই তো, 18 তারিখে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এই কারণে আর তেমন একটা মুভ করি না। যাবো ইনশাল্লাহ।
আপনাদের এই যে ফাইলের আপডেট, কাজের আপডেট, এগুলোর জন্য যদি নামে নামে আপডেট চান, যে ভাই আমারটার কী অবস্থা, আমারটার কী অবস্থা, আমার সার্বিয়া, আমার বুলগেরিয়া, আমার ক্রোয়েশিয়ার কী অবস্থা, ওইটা জানতে হলে আপনাকে অফিসে যোগাযোগ করতে হবে। কারণ আমি সবার নাম মুখস্থ জানি না, এটা মাথায় রাখবেন। এখানে যদি বলেন আমি অমুক, আমারটা আপডেট দেন, আমি বলতে পারবো না, কারণ আমি এর নামে নামে চিনতে পারবো না, এটা ইম্পসিবল। হ্যাঁ, আর এই আপডেটের বিষয়গুলো আপনারা সবসময় অফিস থেকে জানবেন, যদি আপনার নামে নামে জানান। আর আমি তো যেটা আপডেট দিবে এখানে, যে আমাদের যারা পারমিটের জন্য ওয়েট করছে তাদের কী অবস্থা, বা যারা নেপালে জমা দিচ্ছে তাদের কী অবস্থা, বা এখানে নতুন ভ্যাকেন্সির কী অবস্থা, এগুলো নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, কাজের আপডেটগুলো অফিস থেকে নেবেন ইনশাল্লাহ। আর যদি আমাকে এনে অপমান করার জন্য হয় তাহলে বলতে পারেন, যা খুশি করেন, আমি এগুলো ইগনোর করবো। মানুষ, আপনি হয়তো ভাবছেন যে এর দুইটা যদি এখানে গালি দিই বা একটু ছোট করে কথা বলি, অন্যরা দেখবে, দেখে বুঝবে যে হ্যাঁ আমি ওর ক্লায়েন্ট, অনেক দিন ধরে ঘুরতেছি, এটা চাইলে আপনি করতে পারেন বিন্দাস, আমি এগুলো পরোয়া করি না। হ্যাঁ, এটা হলে আপনি করতে পারেন, বাট যদি একদম জেনুইন আপডেট চান তাহলে অফিসে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দিয়ে দেবে। আমি হচ্ছে যেটা দিব সমষ্টিগত আপডেট, সবার সবার কী অবস্থা, হ্যাঁ ওইটা আমি বলবো। আর যেটা বললাম একটু আগে বুলগেরিয়ার জন্য, আপনারা হয়তো অনেকে ভেবেছেন যে এটা না জানি শেষ। একজন তো আমাকে ওই দিন বললোই বুলগেরিয়া কাজ আর হবে না, তো এটা ভুল ধারণা। বুলগেরিয়া আসলে স্বাভাবিক হয়ে যাবে সামনে। আমরা গতকালকেও, গত পরশু দিন, গতকালকের আগের দিন, হ্যাঁ গতকালকের আগের দিন, মঙ্গলবারে আমরা আল্লাহর মতে 20টা স্টিল পিকচারের জন্য জমা দিছি বুলগেরিয়াতে। এবং কথাই হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট যদি সমস্যা হয় এম্বাসি নিজে, মানে কি বলে ওই কোম্পানি নিজে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেবে। তো সুতরাং বন্ধ হওয়ার প্রশ্নই আসে না। একটা কষ্ট থাকে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার বিষয়টা, এটা যদি আল্লাহ দেয় টুমরো হয়তো বা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, দেখা যাক কী হয়। কোনো স্কিল ভালো করে শেখার জন্য আপনার এজেন্সিতে একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করেন, ওখানে মানুষ টাকার বিনিময়ে স্কিল শিখবে, মানুষের উপর হবে। ভাই বিষয়টা ভেবে দেখবেন। এটা আমি আপনাকে অনেক ধন্যবাদ ভাই, এটা আমি ভেবে অনেক দূর আমরা এটা নিয়ে আলোচনা আল্লাহর মতো আগাই গেছি। এবং আমি যেদিন আসি তার এক সপ্তাহ আগে এটা নিয়ে কথাবার্তা হয়ে গেছে, এবং জমি জমা যেখানে বড় একটা ইনস্টিটিউট করা যায় ওইরকম বিষয় নিয়ে অনেক কথা আগাই গেছে আমাদের, ইনশাল্লাহ দোয়া করবেন। আসলে আমি এগুলা ঘোষণা তখন দেব যখন মোটামুটি একটু আগাই যাই বা আমরা শুরু করে দিই, তখন এগুলো ঘোষণা দেবো। তো মাথায় রেখে আমরা এটা নিয়ে অনেক জোরালো চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ, এবং এটা করবো, আমরা খুব দ্রুত করবো। দোয়া করবেন আমাদের জন্য। এখানে আমরা শিখাবো হলো বাংলাদেশে সাধারণত আমরা ওয়েল্ডার বলতে বুঝি ঝালাই করে না, এত বড় একটা ইয়ে নিয়ে, ওইটা না। এখানে চলো হলো টিগ, মিগ, এটা শুধু ক্রোয়েশিয়ার কথা বলছেন আপনি, ওভারঅল ইউরোপ, এবং আপনি মিডিল ইস্টও যদি হয়, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সব দেশে ওইখানে আপনার চলবে হলো মিগ, এমআইজি, টিআইজি, এবং হচ্ছে এমএজি, এইগুলো চলে। এই যে আমাদের 6G, 2G, 4G এগুলো আসলে এখানে তেমন একটা এখন চলে না। তো এই জন্য আমরা এগুলো খুব ভালো করে শিখাবো ইনশাল্লাহ। এমআইজি, টিআইজি, তারপরে ওয়েল্ডিং, পাইপ ফিটার, টাইলস ফিটার, তারপরে হলো ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, তারপর স্টিল পিকচার হলে ওই যে রড বাঁধার যে কাজগুলো করে আর কি, রড মাখা করা, সেই অনুযায়ী তৈরি করা, সে তারপরে এগুলোর ইয়ে করা, বাঁধাই করা, ছাদ ঢালাইয়ের সময় লাগে, বা পিলার বানানোর সময় যেগুলো করে আর কি, বিম টিম বানানোর সময় যেগুলো করে, তো এগুলো আমরা খুব ভালোভাবে শিখাবো ইনশাল্লাহ। এই জন্য আমরা একটা ইনস্টিটিউট করার চিন্তা ভাবনা করতেছি, আশা করতেছি এটা শুধু কথার কথা না, এটা সিরিয়াসলি আমরা ভাবতেছি ইনশাল্লাহ, এটা আমরা করবো। দোয়া করবেন আমাদের জন্য। এবং আমি ঘোষণা দিয়ে দিছি আগেই, এখনও বলছি সবার সামনে, জানুয়ারি থেকে আমরা গ্লোবাল হলিডে লিমিটেড আমরা আর আনস্কিল কোনো ফাইল নিব না, এবং আনস্কিল লোকের গালিগালা শুনবো না। আনস্কিলে অনেক সমস্যা, 6 মাস যায়, পারমিট দিবে, টুস্করি বলে ভাই দিব না, তোমাদের লোকগুলো আমরা নিব না, আমরা অন্যত্র ভালো স্কিল লোক পাইছি, আমরা ওইগুলো নিব, ক্যান্সেল করে দিচ্ছি। তার মানে এই ক্যান্সেল মানে 6 মাস শেষ। আর আপনার কাছে তো এই যে ফাইল যেদিন জমা দিলেন 1, 2, 3, 4, 5, 7 গোনা শুরু হয়ে গেল, 6 মাস পরে যখন আপনাকে বলি যে ভাই আপনার ফাইল তো ক্যান্সেল হয়ে গেছে, এবার গালাগালি। তো সুতরাং আনস্কিল ফাইলও নেব না, গালিও শুনবো না। ফাইল 10টা নেব মাসে বা বছরে, কোনো সমস্যা নাই, 20টা নেব, বছরে 20টা ফাইলই করবো। মানিক যতের খোয়াইয়া মানুষের গালিগালা শুনে এই 1 লাখ টাকা দেয়, দেখছেন, 1 লাখ টাকা দিয়ে আমার 14 গোষ্ঠী কিনে ফেলে। আমার ব্যক্তিগত সময়, আমার সোশ্যাল মিডিয়া আমি কি করি, তারা এগুলো সব মনিটরিং করে। ওই আমি মেসেজ দিই, আমার মেসেজে অ্যান্সার দেন না, আপনি ফেসবুকে পোস্ট দেন, আপনি ফেসবুকে বারবার আপডেট দেন, তার মানে আমাকে সে কিনে ফেলছে। 1 লাখ টাকা দিছে না অ্যাডভান্স হিসেবে, অথচ দেখেন কাজ না হলে 1 লাখ পুরো গুনেই নিয়ে যায়। ঠিক আছে, কিন্তু গালি গালাজ, রেশারেশি এগুলো সারাক্ষণ তাদের থাকে। তো এত পরিমাণে এক্সেসও আর দেবো না, আর এত পরিমাণ ফাইলও আর নেবো না, আর নন স্কিল ফাইলের
টোটালি নিব না ইনশাল্লাহ। নিজেরা ইনস্টিটিউট করলে যারা কাজ শিখে আসার চেষ্টা করবে, চাইবে, তাদের ফাইলগুলো নিব। আর সবচেয়ে বেশি জোরদার দেবো আমরা সময় ইনশাল্লাহ ইয়েতে, মিডল ইস্টে। মিডল ইস্টে যারা খুব দক্ষ আছেন তাদের কাজগুলো খুব দ্রুত সময় হয়। কেন তাদের কাজ দ্রুত হয় বলি, তারা ধরেন আপনি দুবাইতে জমা দেবেন, দুবাই বিএফএসে কোনো ইয়ে থাকে না, ওই লম্বা কোনো লাইন থাকে না, এবং তাদের ডেট ফেটের কোনো প্যারা থাকে না। যখন আপনার ফাইলটা পারমিট টারমিটগুলো এসে যায়, 5 মাস বলেন 6 মাস বলেন, যখন পারমিট আসে, আসার পরে সে চাইলে তার পরের দিনে গিয়ে জমা করতে পারে। আর তখন দুবাই, কাতার, বাহরাইন, মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা এইসব জায়গায় যখন আপনি জমা দেন, যদি ভিড় থাকে না, কি হয় জানেন, 1 মাস, 15 দিন, 17 দিন, 18 দিন, 20 দিন, সর্বোচ্চ 1 মাসের মধ্যে তাদের ভিসার ডেলিভারি হয়ে যায়। আর দেখেন বাংলাদেশ থেকে যখন আমরা দিলে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশনের একটা প্যারা, তারপরে অ্যাপয়েন্টমেন্টের প্যারা, তারপরে ইন্ডিয়ার ভিসার প্যারা, ওই নেপালে যাওয়ার সময় এয়ারপোর্টে আটকায় দেয় এই প্যারা, এয়ারপোর্টে আটকায় ডিবোর্ট করে দেয় এই প্যারা, তারপরে নেপালে গিয়ে 4 মাস পড়ে থাকো, ঠিক আছে। যার ফলে কি হয়, আপনি যদি 3 মাস, 4 মাস, 5 মাসও পারমিট আসে, তাও আপনার প্রসেস হয়ে আপনার ফ্লাইট যাইতে যাইতে 1 বছর লেগে যায়। কিন্তু মিডল ইস্ট থেকে সেটা অনেক কম সময় লাগে। আর মিডল ইস্টের প্রতি তাদের একটা ইয়ে আছে, তারা অনেক সময় বলে যে ইমিডিয়েট থেকে লোক দাও, মধ্যপ্রাচ্য থেকে লোক দাও। কেন? তারা জানে যে এখানে যারা আসে তারা পরিশ্রমী, তারা এখানে কাজ করে, একটা দেশে অলরেডি তারা থাকতেছে, সাফার করতেছে। তো সুতরাং এই সাফার করা লোকটা, এক্সপিরিয়েন্স লোকটা যদি আমি নিয়ে আসি, তাহলে আমার এখানে সে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে। এই জন্য তারা কি করে, বাইরের লোকগুলো নিয়ে আসে, ঠিক আছে। তো আমরা এইসব বিষয় নিয়ে চিন্তা করছি, ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত আমরা কনস্ট্রাকশনে একদম জেনুইন লোকদেরকে নিয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আহমেদ বিন মোহাম্মদ ভাইয়া, কেমন আছেন আপনি? আপনাকে তো আমার পেজের এডিটর করলাম, কই আপনি তো আমাকে কিছু ভিডিও টিডিও দেন না। আমি বললাম না, গ্রামের মাছের বাজার, সবজির বাজার, শাক সবজি এগুলো দেখাইবেন আমার পেজে ইনশাল্লাহ। এগুলো লাইভে টাইভে দেখাইবেন, ধান ক্ষেত দেখাইবেন, গম ক্ষেত দেখাইবেন, হ্যাঁ, গ্রামাঞ্চলের এগুলো দেখাইবেন, মাছ ধরতেছে পুকুরে এনে সিনে, এগুলো দেখাইবেন আর কি, যেটা আপনার কাছে মনে হয় যেন খুব ভালো লাগতেছে। সবজি ক্ষেত দেখাইলেন, এগুলো দেখাইবেন আমাকে। হ্যাঁ, সবাইকে প্রশিক্ষণ নিয়ে আসতে হবে, সবাইকে প্রশিক্ষণ নিয়ে আসতে হবে, না হলে সারা জীবন দালালদেরকে গালিগালাজ করবেন, ওই শালা দালাল, খারাপ দালাল, আমার জীবন শেষ করে দিচ্ছে। আরে মিয়া, আপনার যে কোনো যোগ্যতা নাই, ওইটা কেন ভাবেন না আপনি? আপনার যে কোনো রকম দক্ষতা নাই, যোগ্যতা নাই, এই এই কথাটা তো একবারও মুখে আসে না আপনাদের, খালি দালালরা গালিগালাজ করেন, দালাল এই করছে, আবার দালাল সেই করছে, অথচ দালাল ছাড়া আপনি যেতেও পারেন না। নাইমা আক্তার ভাইয়া, ভালো আছেন আপনি? সব সময় ভালো থাকেন, দোয়া। হ্যাঁ, দোয়া, অনেক অনেক ধন্যবাদ। ইনস্টিটিউটে আমি ভর্তি হব ইনশাল্লাহ। আহমেদ বিন মোহাম্মদ, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সুবেল, সুবেল আহমেদ, বাহরাইনে পেন্টিং ও জিপসামের কাজ জানি, 11 বছরের অভিজ্ঞতা আছে। আমি কৃষি নিয়ে চেষ্টা করবো, অবশ্যই করতে পারবো ইনশাল্লাহ। দক্ষ লোক যেই কাজই জানেন, হয়তো ভ্যাকেন্সি এখন নাই, টুডে টুমুরিতে আসবে, তাদেরকে পাওয়া যাবে। একটাই লাগবে ভাই, সার্টিফিকেট নিয়ে কোনো প্যারা নাই। অনেকে বলে ভাই আমাদের কাছে সার্টিফিকেট নেই, সার্টিফিকেটের কোনো দরকার নাই। আপনি কাজ জানেন, ভিডিও দিবেন, দক্ষ ভিডিও, অভিনয় না। হ্যাঁ, আপনি একদম ধরেন আপনি ঘুমাইতেছেন, রিয়েল ঘুম, একটা হলো অভিনয় করে ঘুমাইতেছেন, ওইটা আলাদা জিনিস, আর একটা হলো রিয়েল আপনি ঘুমাইতেছেন। তাহলে মানে কি, আপনি ঘুমের মধ্যে খুয়ে গেছেন। আবার আপনি একটা কাজ করতেছেন, কাজের ভিতরে আপনি ঢুকে গেছেন, ঠিক আছে, আপনার এক্সপ্রেশন থাকবে কাজের নির্ভর। ওইটা দেখলেই তো তারা বুঝবে, স্বাভাবিক। ধরেন আমি কম্পিউটার পারি আর আপনি পারেন না, আমি আপনার মাউস ধরা দেখলে বুঝতে পারবো যে আপনি কিছু পারেন না, ঠিক আছে। তো সুতরাং ভিডিওগুলো যখন দিবেন, একদম খুব জেনুইন ভিডিও যাতে হয়, তারা যেন বুঝে যে না, সে আসলে দক্ষ লোক, এরকম একটা ভিডিও হলে হবে, সার্টিফিকেটের কোনো দরকার নেই। আর পুলিশের ক্ষেত্রে ওই অনেকে বয়স নিয়ে প্যারা টেনশন করেন যে বয়স একটু বেশি আছে, 45, 46 বা 47 হয়ে গেছে বা 48 হয়ে গেছে, আমাদের কোনো সমস্যা হবে কিনা। মনে রাখেন, যদি কোম্পানি অ্যাকসেপ্ট করে, বেশি আপনার হবে ইনশাল্লাহ। কারণ ওরা একটু ভার, মানে একটু বয়স লোক যাদের, তাদেরকে বেশি পছন্দ করে। কারণ এই লোকগুলো দায়িত্বশীল হয়, এই লোকগুলো কাজের প্রতি মনোযোগী হয়। এই যে আমাদের এখানে ফয়সাল ভাই আসছে না, একটু বয়স আছে ওনার, আমাদের সাথে আরও অনেক বয়সী লোক আসছে, তারা চলে গেছে নানা জায়গায়, তাদের হিসেব আলাদা। তারা হয়তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, তাদের হিসেব আলাদা। কিন্তু উনি আবার খুব ভালো কাজ পারেন, এবং উনি ইলেকট্রিশিয়ান হিসেবে দক্ষ, খুবই দক্ষ। ওনার কোম্পানি ইন্টারভিউ নিছে, এবং খুব বলা চলে যে একদম পাগল হয়ে ওনাকে নিয়ে গেছে। এবং যতটুকু আমি বুঝতেছি, উনি কিন্তু মেলা বেতন পাবে ইনশাল্লাহ, অনেক বেতন পাবে, 2500, 3000 বেতন পেতে পারে, ঠিক আছে। ওই ধরনের কথাবার্তা ওনার সাথে হইতেছে, আশা করি ইনশাল্লাহ। তো সুতরাং আপনি যদি দক্ষতা অর্জন করেন কোনো কাজে, আপনার ভ্যালু আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার কত ভ্যালু তৈরি হবে। কিন্তু আপনি যখন কোনো কাজ জানবেন না, আপনি জায়গায় জায়গায় বেচিতে হবেন। আপনাকে বলা হবে কোনো কাজ পারেন, আমি বললাম আমি কাজ পারি না, তাহলে আপনি কে নেবে? কাজ পারেন না আপনি, কী কাজ করবেন আপনি? আবার আমাদের বাংলাদেশি খালি ঘুরে গাড়ি এক কথাই বলে, ভাই রেস্টুরেন্টের কাজ আছে। বাপগুলা
অভিভাবকগুলো কিন্তু আবার এদিক থেকে সচেতন না, তারা তাদের ছেলে মেয়েদেরকে কাজ শিখিতে চায় না। তারা আমাকে বলে, অনেকে এসে বলে যে না আমার ছেলে তো কনস্ট্রাকশনে কাজ করতে পারবে না। আবার অনেক ভাই আছে বলে না আমার ভাই তো কনস্ট্রাকশনে কাজ করতে পারবে না, অথচ সে সৌদি আরব দুবাইতে কাজ করতে করতে তার অবস্থা অবস্থা খারাপ। যে তার ভাইকে সে কাজ শিখাবে না, নুনু নুনু করে তুনু তুনু করে পাঠাবে, এবং এখানে এসে তারা কষ্ট পাবে। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখবেন, কাজ শিখাবেন, কাজ শিখতে হবে। রিয়াল খান বলছে বুলগেরিয়ার নতুন পারমিট কবে আসবে? বুলগেরিয়ার নতুন পারমিট আসবে, সময় লাগবে, আমরা এত জোরদার করছি না এখন, আপাতত আসবে ইনশাল্লাহ। যেগুলো আসছে এগুলো আগে জমা করাই, দোয়া করেন। এই দেখেন, জমা করাই দোয়া করেন, এই কথাটা কেন বললাম? আবার আপনি তো পারমিটের জন্য কান্নাকাটি করতেছেন, আপনার পারমিটে আসছে, আসার পরে অ্যাপ্রুভাল আসছে, আসার পরে এখন আপনাকে জমা দিতে হবে। বাধা রইল কি? ইন্ডিয়ার ভিসা আর এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট। এখন এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, আর ইন্ডিয়া ভিসাও দিচ্ছে না, তখন আপনি 2 মাস অপেক্ষা করে আমাকে মানে এই কামড়ানো শুরু করবেন রাত দিন 24 ঘন্টা, যে ভাই ডেটের কী অবস্থা, ডেট হয়েছে কিনা, ডেট কবে হইব, এই না সে না, অথচ আপনি জানেন যে ডেট দিচ্ছে না বা ইন্ডিয়ার ভিসা হচ্ছে না। এবার আপনি আমাকে সারাদিন 2বার 10বার 5বার যে ভাই ভিসা হচ্ছে না কেন ইন্ডিয়ার, তারপর আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না কেন, আমরা আর কতদিন বসে থাকবো, আমাদেরকে টাকা দিয়ে দেন, আপনার সাথে তো কেয়ামত পর্যন্ত কন্ট্যাক্ট করি না, এই না সে না। কিন্তু পারমিট এবং অ্যাপ্রুভাল যখন আসে, টাকাগুলো নিয়ে নেওয়ার পরে কিন্তু তারা এগুলো আমাদেরকে ডেলিভারি দেয়। তারা এগুলো কখনোই ভাববে না যে আপনার এখানে ডেট পাওয়া যাচ্ছে না, তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না বা ইন্ডিয়ার ভিসা পাচ্ছে না। ঠিক আছে, এগুলো আপনাকে মাথা রাখতে হবে। এই জন্য আপনি পারমিট করেন, পারমিট পেয়ে মানুষকে দেখাবেন যে ভাই পারমিট পাইছি, যখন জমা দিতে পারবেন না তখন আমাকে কামড়াইবেন এবং বলবেন যে আমার ফাইল ফেরত দিয়ে দেন, আমার টাকা ফেরত দিয়ে দেন। এই গত কয়েকদিন এগুলো আমার সাথে হচ্ছে, এই জন্য আমি এগুলো বললাম আর কি। ঠিক আছে, তো 9 বুঝে 6 বুঝে না, আবার 6 বুঝে 9 বুঝে না, মানে নিজেরটা খুব শতভাগ বুঝে, কিন্তু অন্য যে মানুষ যে তার জন্য দেখেন, যদি তাদের পারমিটটা না আনতে পারতাম তাহলে আবার নতুন করে কামড়াইতো, কিন্তু আনার পরে আবার আরেক ধরনের কামড়ানি, মানে দালাল তো, দালালরা আসলে উঠতেও সমস্যা, বসতেও সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। এম্বাসির ডেট দিচ্ছে না, তারপরে ইন্ডিয়ার ভিসা পাচ্ছে না, এটা মনে হয় যেন আমার সমস্যা। এরপরে এম্বাসি মনে হয় যেন আমি চালাই বা আমার বাপে চালায় বা তাদের বাপে চালায়, যারা আমার সাথে রিয়েক্ট করে। তো এগুলো বুঝে তারা, কিন্তু মনে করে যে যত বেশি কামড়াইতে পারবো তত বুঝি সব হবে, এবং মনের যে ক্ষোভ তাদের এগুলো ধারার জন্য সোশ্যাল মিডিয়া শুরু করছে এখন। তো তখনও আপনি শুরু করবেন যে ভাই আমার পারমিটটা আসছে, আমি আর কয়দিন অপেক্ষা করবো আপনার জন্য। এই জন্য আমরা যেগুলো আসছে এগুলো আগে জমা টমা করা ইনশাল্লাহ, বাকিগুলো পাইপলাইনে আছে, সবগুলো চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ। সার্বিয়ার পারমিট তো মাসখানিক 1.5 মাস এর মধ্যে চলে আসে, ওই অ্যাপ্রুভালটা একটু লেট হয় আর কি, এখন লেট হচ্ছে, হয়তো শীতের কারণে নাকি বুঝতেছি না। আমাদের অনেকগুলো তো আল্লাহর রহমতে প্রসেসিংয়ে আছে, কিছু কিছু আবার সাবমিটিংয়ে আছে, ওই অবস্থায় আছে। মেইল টেল করছি আমরা, হয়তো এগুলো আবার প্রসেসিংয়ে চলে যাবে ইনশাল্লাহ, আশা করতেছি খুব দ্রুত ইনশাল্লাহ এগুলো ইয়েতে যাবে, কি বলে, প্রসেসিং হওয়ার পর তার একটাই ধাপ থাকে, সেটা হলো অ্যাপ্রুভাল। তো অ্যাপ্রুভালের দিকে আগাইতেছে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আর এম্বাসির উপর তো কারো খবরদারির কোনো এখতিয়ার নেই, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ভাইয়া, আমি ক্রোয়েশিয়ার ওই ওই সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে অনেকে আমাকে নক দেয় ক্রোয়েশিয়ার ব্যাপারে। তা আমি তাদেরকে সবসময় বলি একটা কথাই, যে ভাই মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে বিএফএস গ্লোবাল যদি থাকে এবং সেই বিএফএস গ্লোবাল যদি ক্রোয়েশিয়ার ফাইল নেয়, সেক্ষেত্রে আমি ফাইল নিতে কোনো সমস্যা নাই, কারণ যেখানে বিএফএস গ্লোবাল থাকবে আমি সেখানেই পারমিট এনে দিতে পারবো। তবে সংশ্লিষ্ট দেশের, যে দেশে আপনি থাকছেন সেই দেশের আপনার কার্ড লাগবে, তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এগুলো লাগবে, রেসিডেন্স কার্ড এবং পুলিশ ক্লিয়ারেন্স, এবং আপনার ভিসার অন্তত একটা 6 মাস এরকম একটা মেয়াদ থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো সেই হিসাবে আমি বলবো যে যদি আপনার মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে জমা দেওয়ার কোনো ওয়ে থাকে, বিএফএস গ্লোবাল যদি ফাইল জমা নেয়, এটা একটু খোঁজ নেবেন, আমাকে খোঁজ নিয়ে জানাবেন, তাহলে আমি ওখান থেকে ফাইল নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। আমি আশা করি সিঙ্গাপুর থেকে সবচেয়ে বেশি দক্ষ লোক নিতে পারবো। আমি আসলে এই বিষয়ে জানি না, এই জন্য আসলে এই বিষয়টা কনফার্ম করতে পারছি না যে ওই দিক থেকে আসলে হয় কিনা। আপনারা যারা আছেন তারা একটু খোঁজ খবর নিয়েন কাইন্ডলি।
শাটারিং কার্পেন্টারের সৌদি আরবে 4 বছর কাজের। আমি এই জিনিসটা আসলে, এই কাজটা আমি আসলে চিনি না ভাইয়া। হ্যাঁ, শাটারিং কার্পেন্টারটা আমি আসলে চিনি না কি জিনিস। আমি আজকে দেখবো, এটা দেখে এটা নিয়ে কথা বলবো পরবর্তীতে ইনশাল্লাহ। ঠিক আছে। সত্যরাজ চন্দ্রা, আমি জুলাই কি হাঙ্গেরি আর পারমিট পেয়েছিলাম অ্যান্ড কুয়েত এম্বাসিতে সাবমিট করেছি এই জুলাইয়ে। কোম্পানি থেকে কি ভিসা হয়? আমি তো আসলে হাঙ্গেরি সম্পর্কে ভাই কোনো স্টাডি করি নাই। কাইন্ডলি এই বিষয়ে আমার কোনো দক্ষতা নাই, জানা নাই। তবে এগুলো নিয়ে আমি আস্তে আস্তে চিন্তা ভাবনা করতেছি। ঠিক আছে, দোয়া করবেন। আমি জেনে শুনে তারপরে জানাবো, না জেনে কিছু বলতে পারবো না কাইন্ডলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ওয়ালিদ, আল্লাহর রহমতে ভালো আছি। দোয়া করে আমাদের জন্য। হাবিবুল বাশার, ডি প্রোমো ডিজ ডিজাইন কোম্পানির আপডেট কি? এখনো জানি না, সোমবারে দেখি এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমার বলছে যে সবকিছুই আল্লাহ চায় তো দ্রুত আমরা পাবো। এই দ্রুতটা বাইশ প্রতিদিনই বলতেছে। এই তোমরা যদি কোনো ডেট চাও তাহলে আমি একটা ডেট দিব, আর ওই ডেটে আমার তোমরা গালি দিবা। এটা আমি দিব না। আশা করি সোমবার আমাদের সাথে বসবো, বসে কথা বলে তারপরে এগুলো নিয়ে আপডেট দিব ইনশাল্লাহ। ঠিক আছে। লিমন, ফুড ডেলিভারি ভিসার রেশিও কেমন? ফুড ডেলিভারির ভিসার রেশিও এখন তো আমি সঠিক জানি না আসলে, আমার কাছে ওই ধরনের কাজও নাই। আর আমার জানাশোনা কেউ আসলে ফুড ডেলিভারি নিয়ে এখন কাজও করে না। তো সেজন্য আমি বলতে পারছি না সঠিক। আমরা আসলে কনস্ট্রাকশন নিয়ে কাজ করি। আগে গত বছর আমরা ফুড ডেলিভারির 5টা পারমিট আসছিল, আমাদের 5টাই রিজেক্ট হয়েছে। তারপর থেকে আসলে ভয়ও আমরা ওই কাজটা হাতে নিচ্ছি না এখন। আর অনেকে অফার করে কিন্তু আমি নিচ্ছি না। ভাই আপনি আসবেন কবে? ঠিক নাই, ঠিক নাই। আসার মতো ব্যবস্থা হলে তারপরে আসবো। টপ কালেকশন, বুলগেরিয়ার ভিসা কেমন হচ্ছে একটু জানাবেন স্যার। আর ইন্ডিয়ার ভিসা দিচ্ছে কেমন? জানি না, ইন্ডিয়ার ভিসা নাকি এখন দিচ্ছি না টোটালি। ডাবল এন্ট্রি হয়তো অনেকে করার চেষ্টা করছে, অনেক টাকা লাগে। অনেক টাকা দিতে রাজি হয়েও অনেকে ভিসা পাচ্ছে না, ঘুরছে আর কি, চেষ্টা করছে অনেকে। ওসমান ফারুক, ওসমান গনি, কুমিল্লাতে। হ্যাঁ, পেয়ার মামার ভাগিনা। কেমন আছেন ভাইয়া? 25-এর শুরুর দিকে ক্রোয়েশিয়ার ভিসার রেশিও কেমন থাকবে? এটা আমি এখন কিভাবে বলবো? 25 সালে কি হবে? মেয়া আগামী দিন সকালে বাঁচবো কিনা এটার তো কোনো গ্যারান্টি নেই। যে ঠান্ডা পড়ছে একটু পরে আবার মাইনাস শুরু হবে, একটু পরে মারা যায় কিনা তার কোনো গ্যারান্টি নেই। আপনি 2025 সালের কথা এখন কিভাবে বলবো? সাগর হোসেন বলছে, ভাই সার্বিয়ার অনলাইন হওয়ার পর রিকোয়েস্ট আপডেটিং কেন আসে? এটা কি আবার? বুঝি না, এটা আমাকে বুঝাই বলবেন। প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপে নক দেন। হ্যাঁ, আপনারটা তো আমি গত সপ্তাহে দেখলাম আর কি সাবমিটিং। এই সপ্তাহে আর দেখতে পারি নাই। কালকে আমি চেক করবো এগুলো ইনশাল্লাহ, সবারগুলা চেক করে সবাইকে একটা আপডেট দিয়ে দেবো কারটা কী অবস্থা আছে। আমি দেখছি অনেকগুলা প্রসেসিংয়ে চলে গেছে। তো প্রসেসিংয়ে যাদের গেছে তাদেরগুলো এখন অ্যাপ্রুভালের অপেক্ষা, আর যাদের এখনও সাবমিটিং আছে তাদের হলো প্রসেসিংয়ে যাবে। সার্বিয়া যাবো ইনশাল্লাহ, ঘুরতে না কাজেই যাবো। আমার ওই এক ধান্দাবাজ আছে ইনশাল্লাহ, আমার অনেক টাকা মেরে দিচ্ছে, তার সাথে দেখা করতে যাবো ইনশাল্লাহ। তার আমি বলছি গতকালকে যে আমি আসতেছি। পরে একদম ঠিকানা ঠিকানা সব আছে, আমি যাবো এখানে। তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। মেরে দিছে বলছে আসলে সে তো কাগজপত্র দিয়েছে কোনো একটা এজেন্সির মাধ্যমে করছে হয়তো। করার পরে এম্বাসিতেও সে জমা টমা করছে, কিন্তু বিষয়গুলো একটাও হয়নি। 12টায় রিজেক্ট হয়ে গেছে। তো এখানে আমার মোটামুটি 6,000-7,000 ইউরো একদম খাড়ার উপরে শেষ। তারপরেও আমি আবার নতুন করে অনেক টাকা দিয়ে আবার পারমিট নিয়ে আবার এগুলো জমা করছি। মানে সার্বিয়ার প্রজেক্ট পুরোটাই বলা চলে আমার এখনো ধরা। সামনে এগুলো কিছু আল্লাহ চায় তো এগুলো আপডেটগুলো হয়ে গেলে এরপরে যদি আল্লাহ পাক মান সম্মান বাঁচায় আর কি। অর্থ সম্পদ তো গেছে, এর যদি মান সম্মান আল্লাহ রক্ষা করে ইনশাল্লাহ, আশা করি এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ, যারা অপেক্ষা আছেন আর কি। তো আমাদের এই যে 16 জনের পারমিটের যাদের আপডেটগুলা এম্বাসিতে ইয়ে করা আছে, অনলাইন করা আছে, তাদেরগুলো বিভিন্ন স্টেজে আছে। এখন সাবমিটিংয়ে আছে আর হচ্ছে প্রসেসিংয়ে আছে। তো
ওইখানে আমাকে একজন জানালো আর কি যে ভাই আমরা যারা এই গ্রুপে আছি 16 জন, তাদেরকে নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছে হোয়াটসঅ্যাপে, ওরা আলাদা করছে গ্রুপ। আমার একটা ছিল গ্রুপ, আমি গ্রুপ থেকে ওদেরকে ইয়ে করে দিচ্ছি, পরে তারা নিজেরা নিজের একটা গ্রুপ করছে, করে ওইখানে ধরেন বিজ্ঞান চর্চা হয়। হ্যাঁ, এবং তাদের যার যত মেধা আছে, দালালের বিপক্ষে, দালালের জন্য যত ধরনের নতুন নতুন কলা কৌশল, গালিগালাজের চর্চা, ওইটা বলতে পারেন যে গালিগালাজের একটা পরিচর্যা কেন্দ্র বা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এখন পরিচালিত হচ্ছে। আমাকে একজন বললো আর কি। তো সব তো আর তাদের মতো বজ্জাত হবে না, দু একজন তো আমাদেরও থাকে, কারণ সবাই তো আর হিংস্র হয় না, কিছু মানুষ তো অন্তত আমাদের ফেভারে থাকে আর কি। তো ওরা দু একজন জানাইছে যে এই হচ্ছে, আমি বললাম যে হোক, সমস্যা নেই ইনশাল্লাহ। তো এখানে নাকি সর্বক্ষণ খালি কোন ভাষা প্রয়োগ করলে দালালরে গালি দিলে তাদের দিলে একটু শকুন আসবে, অন্তরে একটু শান্তি আসবে, ওইগুলো চর্চা হয় সবসময়। আমি বলছি হোক, অসুবিধা নেই। বিল্ডিং এর কাঠের কাজ, যেমন কলম, ভীম, ফুডিং, সিঁড়ি ছাড়া, হ্যাঁ ভাই এগুলোর তো চাহিদা আছে, এগুলো তো খুব ভালো কাজ, এগুলোর ভালো ডিমান্ড আছে ইনশাল্লাহ। বুলগেরিয়ার পারমিট বের হতে কতদিন লাগে? বুলগেরিয়ার পারমিট বের হতে সময় লাগে মোটামুটি 2.5 মাস 3 মাস এরকম সময় লাগে। কিন্তু চিন্তা ভাবনা করে পারমিট আনতেছি, তো পারমিট ইস্যু হয়ে গেলে তো খাড়া টাকা গেছে গা, এই জন্য একটু চিন্তা ভাবনা করে আসতেছি, কারণ অনেকগুলো আছে তো জমা দেওয়া আছে। ধাপে ধাপে করবো, তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে আপনার লস হবে না, আমার লস হবে। আর এখন থেকে যারা তাড়াহুড়া করবে তাদেরকে কিন্তু ক্ষতির ভাগ নিতে হবে, সোজা কথা। পারমিট অ্যাপ্রুভাল আসার পরে মাথায় রেখেন, পারমিট এবং অ্যাপ্রুভাল যখন চলে আসছে, মনে রাখবেন টাকা পয়সা নিয়ে তারপরে তারা আমাদেরকে এগুলো দেয়। সেক্ষেত্রে আপনি 2 দিন পরে বলবেন যে আমার টাকা ফেরত দেন, ইম্পসিবল, আর দেওয়া হবে না। খবরদার, আইন আপনার জন্য একান না, ঠিক আছে? এখন আবেগের কথা, আইনের কথা যদি বলতে চান, তাহলে ডিট পড়বেন বারবার, ডিটটা বারবার বারবার পড়বেন। হ্যাঁ, পড়ে তারপরে এই ধরনের কথাবার্তা বলবেন। উগ্র আচরণ করে কোনো ফায়দা হবে না, আইন আপনার এই উগ্র আচরণ খেয়াল করবে না, এটা মাথায় রাখবেন। আমাদের প্রাথমিক যে কাজগুলো থাকে, পারমিট আনা, অ্যাপ্রুভাল আনা, কন্ট্যাক্ট লেটার আনা, কাগজপত্রগুলো প্রোভাইড করে না, কাগজপত্র প্রোভাইড করার পরে আর কি বাকি থাকে? আপনার এম্বাসিতে যে দাঁড়ানো। তো এম্বাসি যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট না দেয়, আপনি অপেক্ষা করবেন না? যতদিন না দেয় ততদিন অপেক্ষা করবেন। কেউ বলে যে ভাই কিয়ামত পর্যন্ত করবেন অপেক্ষা, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, এটা মাথায় রাখেন। আর যদি অপেক্ষা করতে মনে না চায়, তাহলে ক্ষতিপূরণ দিয়ে আপনি চলে যাবেন, কোনো সমস্যা না। আবেগের কথা শোনাবেন না কেউ আর কখনো, খবরদার। ইনস্টিটিউট খোলেন, প্রশিক্ষণ নিয়ে ক্রোয়েশিয়া যেতে চাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এছাড়াও ভাই প্রশিক্ষণের ব্যাপারে একটা কথা বলি, যে প্রত্যেকটা জেলার টিটিসি, গভর্নমেন্টের আন্ডারে যেটা করায় আর কি ট্রেনিং, এখানে সব ধরনের ট্রেনিং হয়। তবে এখানে একটা সমস্যা হলো যে আপনার যখন তখন যে ভর্তি হওয়া যায় না, আগে থেকে খোঁজ খবর নেবেন। আপনি যদি ইউরোপ আসতে চান, আপনি প্ল্যানিং করে আসতে হবে, প্ল্যানিং করে আগাইতে হবে আপনাকে। প্রথমে আপনি খোঁজ খবর নেবেন, খোঁজ খবর নিয়ে ট্রেনিংয়ের ব্যাপারটা ক্লিয়ার করবেন। ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, প্রয়োজনে আপনি কোথাও ওই বিনা বেতনে হোক আপনি কাজ শুরু করে দেবেন, মানে কাজের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন। দেন হচ্ছে আপনি সাবমিট করবেন ফাইল ক্রোয়েশিয়ার জন্য বা বুলগেরিয়ার জন্য বা অন্য যে কোনো দেশের জন্য। করার পরেও আপনি কাজের সাথে সম্পৃক্ত থাকবেন, কখনোই বেকার হইবেন না, কাজের সাথে সম্পৃক্ত থাকবেন। বেকার হইলে আপনারও সমস্যা, আমাদেরও সমস্যা, সারাক্ষণ আমাকে আপনি জ্বালাইবেন, ঠিক আছে? আর আমার পক্ষে কখনোই সবার ফোন রিসিভ করা ইম্পসিবল, আর আমি ফোন রিসিভ করি না, এটা মাথায় রেখেন। আমি কারো ফোন রিসিভ করি না, ভয়েস মেসেজ দিবেন। একান্তই দরকার না হইলে, প্রাণ যায় যায় অবস্থা না হইলে আমি কারো ফোন তেমন একটা রিসিভ করি না, এটা ইম্পসিবল, ফোন সবার দ্বারা সম্ভব না। ভয়েস মেসেজ দিবেন, টেক্সট মেসেজ দিবেন। হ্যাঁ, ভিসা রেশিও বুলগেরিয়া তো যারা আছে আলহামদুলিল্লাহ দেখছি তারা ভিসা পাচ্ছে। হ্যাঁ, 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 পিসিসির মেয়াদ শেষ হইলো, এখন পিসিসি নিয়ে, আচ্ছা একটা আপডেট দিয়ে দিই ফাঁকে, যেহেতু এই প্রশ্নটা ভাই করছে যে পিসিসির মেয়াদ। পিসিসি নিয়ে আগে যেটা ছিল গত বছর, যারা এখানে আসতো তারা, আমি প্রত্যেকটা ভিডিওতে যারা ক্রোয়েশিয়াতে ভিসা পেয়ে আসে তাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, হার্ড কপি, এটা নিয়ে যাবেন সাথে করে, ফিঙ্গারের সময় এই জিনিসটা আপনাকে দিতে হবে। তো এইবার এসে তো সেই অভিজ্ঞতা আমার অন্যরকম হলো আর কি। আগে যারা আসছে তাদের প্রত্যেকের পিসিসি লাগতো, আমাদের এক ক্লায়েন্ট ছিল, সে পিসিসি নিতে ভুলে গেছে। তখন তার পিসিসিটা ইন্ডিয়াতে ছিল, আমি ইন্ডিয়া থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাকে ক্রোয়েশিয়া পাঠাইছি, তারপরে সে এটা নিয়ে গিয়ে ফিঙ্গার দিতে হয়েছে। কিন্তু গতকালকে দেখলাম যে ফিঙ্গারের সময়, যেহেতু আমি নিজে দিছি, এটা হলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি নিজে দেওয়ার সময় দেখলাম যে পিসিসি ওরা চাই নাই, টোটালি পিসিসির দিকে ওরা তাকাই নেই। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে ডে বাই ডে এগুলো আপডেট হচ্ছে, ঠিক আছে? তো
তো আপনার পিসিসির মেয়াদ যদি শেষও হয়ে যায়, কাজ যদি চলমান থাকে, পারমিটের জন্য আটকাবে না ইনশাল্লাহ। এই বিষয় নিয়ে টেনশন করার কিছু নাই। আর দোয়া করবেন যাতে খুব ভালো করে খুব দ্রুত সময়ের ভিতরে সবার খুব আপডেটগুলো দিতে পারে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যারা ভিসার জন্য যাচ্ছে নেপালে। গত সপ্তাহে একজন জমা করেছে আমাদের, একজন ফিমেল ক্যান্ডিডেট। আর আগামীকাল সকালে যাচ্ছে আমাদের আরেকজন, পরশুদিন আরেকজন যাচ্ছে, তারা 26 তারিখ জমা করবে। তারপরে আবার 2-3 তারিখে আরো 2জন যাবে, আর সৌদি আরবে সোমবারে 2জন জমা করবে ইনশাল্লাহ। আর অন্যদের যারা পারমিটের জন্য ওয়েট করছে তাদের 32 জন একটা লট আছে, সেটা আমরা হয়তো এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহে পেয়ে যাবো ইনশাল্লাহ, আশা করা যায়। এই ব্যাপারে কথা মোটামুটি হয়েছে, আজকেও কথা হয়েছে ইনশাল্লাহ। আর 42 জনের যে একটা লট ছিল সেটার আপডেট আমরা সোমবারে পাবো। যদি ভালো আপডেট থাকে সেটাও জানাবো, যদি ব্যাড নিউজ হয় সেটাও জানাবো। সবাই ভালো থাকবেন, সবাইকে সময় মতো সব কিছু করার চেষ্টা করি, তারপরেও হয় না। এই জন্য আমি আন্তরিকভাবে সবাইকে দুঃখ প্রকাশ করে ছাড়া কোনো উপায় নাই। আসলে সিচুয়েশনটা এরকম, আপনি বললেও গায়ের জোরে কিছু হবে না, ঠিক আছে? আমি ভালো না তো আপনি অন্যজনের কাছে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি গিয়ে দেখেন সেও এরকম, আবার তার কাছ থেকে যাই আরেকজনের কাছে যাবেন, দেখবেন সেও এরকম। কারণ সিস্টেমটাই এখানে এরকম, কিছু করার থাকে না। তো আপনার ভাগ্যের কথাও চিন্তা করতে হবে, আপনার তাকদীরের কথাও মানতে হবে। আর আপনার ওই রিজিকে যদি আল্লাহ পাক রাখে তাহলে অবশ্যই আসতে পারবেন। তাড়াহুড়া এই গালাগালি, একজন বললো ভাই কতদিন অপেক্ষা করতে হবে, ধৈর্য কতদিন ধরবো, যতদিন পর্যন্ত আল্লাহ আপনার প্রতি না তাকাবে ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। সবাই ভালো থাকবেন আর কাজ শিখবেন, কাজ শিখে তারপরে ইউরোপের জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা, ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।